আচ্ছা, আমরা এই ভিডিওতে সলিউশন দেখার চেষ্টা করব আর ঢাকা ইউনিভার্সিটি 2014-15 কেমিস্ট্রি পার্টটা, ঠিক আছে, পুরো কেমিস্ট্রি পার্টটাই ফুল দেখার চেষ্টা করব। মেইনলি এটা কত থেকে কত পর্যন্ত, 31 থেকে 60 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। তো স্টার্ট করতেছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, আর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবা, ঠিক আছে। তো তোমাকে এখানে কি বলা হয়েছে, 31 নাম্বার থেকে আমরা স্টার্ট করতেছি। তোমাকে বলা হয়েছে ইথাইল অ্যাসিডেটকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে নিচের কোন উৎপাদগুলা তৈরি হয়, ঠিক আছে। তুমি কি করতেছো, ইথাইল অ্যাসিডেটকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করতেছো, ওকে। আচ্ছা, অ্যাসিটেট এটা আসলে কি বুঝাইতেছে, এটা বুঝাইতেছে এস্টার, ওকে। এটা আসলে কি বোঝাইতেছে, এস্টার, অ্যাসিটেট, ঠিক আছে। তো আমাদের প্রথমত অ্যাসিটো মূলকটা জানা লাগবে। অ্যাসিটো মূলকটার সংকেত কিরকম, CH3C ডাবল বন্ড ও। এই পুরা গ্রুপটাকে আমরা কি বলি, অ্যাসিটেট, সরি অ্যাসিটেট বলতেছি, অ্যাসিটো বলি। এই গ্রুপটাকে আমরা বলি অ্যাসিটো গ্রুপ। এখন তোমাকে যেহেতু অ্যাসিটেট বলছে, অ্যাসিটেট কিন্তু একটা কিসের প্রকাশ, এস্টারের প্রকাশ। এস্টারে কি থাকে, C ডাবল বন্ড ও। এস্টারের সংখ্যাটা কি ছিল, COOR। এখানে আমি একটু লিখি, RC OR, এটাকে আমরা কি বলতাম, এস্টার। তো অ্যাসিটেট একটা কিসের যৌগ, এস্টারের যৌগ, তাহলে এখানে কি থাকবে, C ডাবল ও। আর তোমাকে প্রশ্ন বলা হয়েছে ইথাইল অ্যাসিটেট, তার মানে একটা ইথাইল গ্রুপ থাকবে। ইথাইল গ্রুপের সংকেত কি বলা যায়, C2H5, ওকে। তাহলে ইথাইল অ্যাসিটেট এর সংকেতটা হইতেছে কি, CH3C ডাবল বন্ড ও বন্ড ও C2H5, ওকে। এখানে এই পার্টটা হইছে ইথাইল, এই পার্টটা হইছে কি অ্যাসিটোমূলক, আর এই পুরাটা হইতেছে অ্যাসিটেট মূলক, ওকে। আচ্ছা, তো তুমি এটাকে কি করতেছো, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করতেছো। ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করার সময় তুমি কি নিতে পারো, KOH নিতে পারো অথবা NaOH নিতে পারো, ওকে। তুমি যদি KOH নাও অথবা NaOH নাও, যে কোনো একটা নিলেই হবে। তো যখন তুমি এটাকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করবা, তখন এই পার্টটা তোমার চলে যাবে সোডিয়ামের সাথে, তখন এটা তৈরি করবে কি, CH3C ডাবল ও Na। এই পার্টটা তৈরি করবে CH3C ডাবল ও Na। আর বাকি যে ওএইচটা আছে, বাকি ওএইচটা C2H5 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, C2H5OH, মানে একটা ইথানল তৈরি করবে। তাই আমাদের এখান থেকে কি তৈরি হইতেছে, এখান থেকে আমাদের তৈরি হইতেছে CH3C ডাবল ও Na আর C2H5OH, ওকে। তো তোমাকে প্রশ্ন কি বলেছিল, ইথাইল অ্যাসিডকে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে কোন উৎপাদগুলো তৈরি হয়, CH3C ডাবল ও Na আর C2H5OH। যদি আমরা এখানে NaOH জায়গায় KOH নিতাম, তাহলে এখানে Na এর জায়গায় কি চলে আসতো, K, ওকে। আচ্ছা, তারপরে তোমাকে কি বলছে, নিচের কোন বিক্রিয়ায় এন্ট্রপির মান বাড়ে, ওকে। এন্ট্রপিটা কি জিনিস ছিল, মানে বিশৃঙ্খলার পরিমাপ, ওকে। এন্ট্রপি জিনিসটা কি ছিল, বিশৃঙ্খলার পরিমাপ। তো নর্মালি স্বতঃস্ফূর্তভাবে যে জিনিসগুলো হয়, বলতো নর্মালি কি হইতেছে, বিশৃঙ্খলাটা বাড়তেছে এবং এন্ট্রপিটা কি হইতেছে, বাড়তেছে। তো নর্মালি যত কিছু হয় সব কিছুতে কি হয়, এন্ট্রপিটা বৃদ্ধি পায়। তো তোমার এখানে বলছে নিচের কোন বিক্রিয়া এন্ট্রপির মান বাড়ে, তাহলে তোমার চেক করা লাগবে এখানে যতগুলো বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলা নর্মালি ঘটে নাকি তোমাকে ঘটানোর জন্য কিছু তাপ চাপ কিছু একটা প্রয়োগ করা লাগে। যে জিনিসগুলো নর্মালি হইতেছে ওগুলাতে কি হবে, এন্ট্রপির মান বাড়বে। যেমন আমাদের এখানে C আর O দহন করে আমরা কি করতেছি, কার্বন মনোক্সাইড তৈরি করতেছি। দেখো নর্মালি আমরা যদি C আর O কে বিক্রিয়া করাই, মানে কার্বন আর অক্সিজেনকে দহন করাই, তখন সেটা তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। তার মানে এখানে যেহেতু কার্বন মনোক্সাইড তৈরি করাইছে, তার মানে নিশ্চয়ই কোনো রকম কি করাইছে, তাপ চাপ কিছু একটা প্রয়োগ করে, কিছু একটা চেঞ্জ করে তাকে কার্বন মনোক্সাইড তৈরি করতে বাধ্য করাইছে। তার মানে এটা যেহেতু স্বতঃস্ফূর্ত না, তাহলে এটা কি হবে না, এন্ট্রপি বাড়বে না, ওকে। তো সেম ভাবে এখানে দেখো কার্বন মনোক্সাইড আর H2O কে বিক্রিয়া করে মিথানল তৈরি করছে, এখানেও একটা নির্দিষ্ট তাপ আছে, এখানে চাপ আছে। এটা হাইড্রোজেন সালফাইড থেকে সালফার তৈরি করাতেও কি একটা নির্দিষ্ট তাপ চাপ আছে। তার মানে এগুলো কি না, স্বতঃস্ফূর্ত না। কিন্তু আয়রনকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, নর্মালি এটা কিন্তু প্রকৃতিতেই ঘটে। কি তৈরি করে, ফেরোসোফেরিক অক্সাইড। আমরা নর্মালি আয়রনকে কিন্তু আমরা প্রকৃতিতে পাই না, আমরা এটাকে আকরিক হিসেবে কি পাই, ফেরোসোফেরিক অক্সাইডের আকরিক হিসেবে পাই। তাহলে এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তাহলে এখানে কি হইতেছে, এন্ট্রপির মান বাড়তেছে, ওকে। আচ্ছা, এরপরে 33 নম্বর প্রশ্ন আমাকে বলা হয়েছে একটা s অরবিটাল এবং একটা p অরবিটালের হাইব্রিডাইজেশন হলে আমরা কি পাই, ঠিক আছে। একটা s অরবিটাল আর একটা p অরবিটালের হাইব্রিডাইজেশন হলে আমরা কি পাই, আমরা জানি যে একটা s এবং একটা p মিলিয়ে যে হাইব্রিডাইজেশন করে ওইটাকে আমরা বলি sp সংকরায়ন, ঠিক আছে। তো sp সংকরায়নে যে সংকরায়নটা হয় এটা এরকম, এটা কত ডিগ্রি কোণে থাকে, 180 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। তো যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আমাদের অপশনগুলো কি আছে একটু দেখো, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটালস, এরা কি পারপেন্ডিকুলারই আছে, মানে এখানে থাকে s, এখানে থাকে p, এখানে থাকে p, আমরা একটা সংকরায়ন বললাম, sp এখান দিও, sp এখান দিও, তাহলে এখানে মানে বন্ধন কোণটা কত হবে, 180 ডিগ্রি। তো তোমাকে বলছে টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অরবিটাল, এটা কি পরস্পর লম্বাবলম্বী ভাবে থাকে, না, এরা কি থাকে সরলরৈখিক, মানে 180 ডিগ্রি। তাহলে এটা হইতেছে না। ফোর অরবিটাল তো আসার কোনো চান্সে নাই, টু অরবিটাল 180 ডিগ্রি, তার মানে দুইটা অরবিটাল কি থাকবে, 180 ডিগ্রি। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড কি রকম, এই যে এরকম, এখানে কার্বনের সাথে অক্সিজেনের sp সংকরায়ন, কার্বনের সাথে অক্সিজেনের sp সংকরায়ন, তাহলে এখানে কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি। এছাড়া আমাদের আছে BeCl2, মানে বেরিলিয়াম ক্লোরাইড, ওকে। তাহলে এখানে বেরিলিয়াম, এখানে আছে ক্লোরিন, এখানে আছে ক্লোরিন, এখানে একটা sp সংকরায়ন, এখানে একটা sp সংকরায়ন, ঠিক আছে। তো তাহলে এরা পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করছে, 180 ডিগ্রি। তাহলে টু অরবিটাল সেট কত ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তোমাকে বলেছে থায়োসালফেট S2O3 2-, এটার সর্বমোট যোজন ইলেকট্রন সংখ্যা কত,
ঠিক আছে, তোমাকে কিন্তু সর্বমোট ইলেকট্রন জিজ্ঞেস করে নেই, জিজ্ঞেস করছে সর্বমোট যোজনী ইলেকট্রন। যোজনী ইলেকট্রন মানে কি, তার সর্বশেষ কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যা। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, S2O3 2-। তাহলে এখানে কি আছে, সালফার আছে। তো আমরা যদি সালফারের কথা চিন্তা করি, সালফারের টোটাল ইলেকট্রন ছিল কয়টা, 16টা। তার প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, 2টা। তারপরে কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, 8টা। তাহলে গেলেও কয়টা, 10টা। বাকি আছে কয়টা, 6টা। তাহলে সালফারের যোজনী ইলেকট্রন কয়টা, 6টা। আচ্ছা, এবার যদি আমরা অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা, 8টা। প্রথম কক্ষপথে কয়টা থাকবে, 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, 6টা। তাহলে তারও যোজন ইলেকট্রন কয়টা, 6টা। ঠিক আছে, তাহলে সালফারেরও যোজন ইলেকট্রন 6টা, অক্সিজেনেরও যোজন ইলেকট্রন কয়টা, 6টা। তাহলে সালফার ছিল কয়টা, 2টা। তাহলে এখানে দেখো 6 দুগুণা কত আসবে, 12। অক্সিজেন ছিল কয়টা, 3টা। তাহলে 3 6 কত আসবে, 18। 12 আর 18 যোগ করলে কত আসে, 30। ঠিক আছে, 12 আর 18 যোগ করলে কত আসে, 30। আর এখানে 2- মানে কি, 2টা ইলেকট্রন দিছে নাকি, 2টা ইলেকট্রন নিছে। 2- মানে হচ্ছে কি, সে 2টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে 30 আর 2 যদি যোগ করি আমাদের আসতেছে কত, 32। তার মানে S2O3 2- সর্বমোট যোজনী ইলেকট্রন সংখ্যা কয়টা, 32টা। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাকে বলেছে 2p অরবিটালের NLM এর মান কত, কিসের, 2p অরবিটালের NLM এর মান কত। তা আমরা এখানে দেখতেছি 2টা হইছে কি, তার n এর মান, তার n এর মান তাহলে কত দাঁড়াইতেছে, 2। আচ্ছা, এবার হইছে p। আমরা একটা লিস্ট জানতাম যে S আছে, P আছে, D আছে, F আছে। S এর জন্য L এর মান হইছে 0, P এর জন্য L এর মান হইছে 1, D এর জন্য L এর মান হইছে 2, F এর জন্য L এর মান হইছে কত, 3। তো তোমাকে এখানে 2p বলা হয়েছে, তার মানে P এর জন্য L এর মানটা কত হবে, 1। তাহলে আমরা L এর মানটা কত দিব, 1। আচ্ছা, এবার হচ্ছে M, ম্যাগনেটাইজিং যেটা ছিল, মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ওইটা কি ছিল, এটা ছিল 0 থেকে +- L। 0 থেকে কি ছিল, +- L। এখন আমাদের L এর মানটা কত আসছে, 1। তাহলে এটা হইতেছে 0 থেকে +- কত হবে, 1। তো এটাকে আমরা যদি একত্রে লিখি 0 থেকে +- 1, এটার মানে কি, এটার মানে হইতেছে -1 0 আর +1। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল অপশন কোনটা হইতেছে, 2 1 তারপরে -1 0 +1, এটাই না, কি দেওয়া আছে, বি। হ্যাঁ, তাহলে আমাদের 2p অরবিটালে NLM এর মান হইতেছে কত, 2 1 তারপরে হচ্ছে কত, -1 0 +1। আচ্ছা, নিচের বিক্রিয়াগুলোর মধ্যে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কম কোনটা, সরি নিম্নের বিক্রিয়াগুলোর মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো এই প্রশ্নটা প্রায় মেডিকেল বলো বা ভার্সিটি বলো সবগুলোতেই থাকে। মানে ওই যে আমাদের যে তড়িৎ চৌম্বক বর্ণালীর যে 7টা রেঞ্জ ছিল, ওই রেঞ্জগুলো কিন্তু প্রায় সময় থাকে। আমরা জানি যে একদম মাঝখানে কি আছে আমাদের, মাঝখানে আছে আমাদের ভিজিবল রশ্মি, মানে কি, দৃশ্যমান আলো। আমরা জানি যে আমাদের তড়িৎ চৌম্বক বর্ণালী কয়টা ভাগে বিভক্ত, টোটাল 7টা ভাগে বিভক্ত। ঠিক আছে, এই 7টা ভাগের মধ্যে একদম মাঝখানে আছে কি, ভিজিবল রশ্মি অথবা দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর রেঞ্জ মানে এটা কিরকম ছিল, VIBGYOR, মানে বেনিয়াসো কলা। ঠিক আছে, ভি দ্বারা ভায়োলেট, আর দ্বারা রেড। ঠিক আছে, এটা হচ্ছে একদম মাঝখানে। যেহেতু এটা মাঝখানে, তার ডান পাশে কয়জন আছে, 3 জন, বাম পাশে আছে কয়জন, 3 জন। তো এটা দেখবা যে এখানে যেহেতু ভি দিয়ে স্টার্ট হয়েছে, তার বামে যে আছে সে হয়েছে ইউভি, আর এটা যেহেতু আর দিয়ে শেষ হয়েছে, তার ডান পাশে অবস্থিত আছে কি, IR। ওকে, তাহলে তার বামে আছে ইউভি, ডানে আছে কি, IR। আর এইখানে ইউভি এর বামে হয়েছে কি, এক্স রে, আর তার সবচেয়ে বামে কি আছে, গামা রে। ওকে, এখানে আছে গামা রে, এখানে আছে কি, এক্স রে। আর IR এর ডানে কি আছে, IR এর ডানে আছে মাইক্রোওয়েভ, আর তারপরে আছে কি, রেডিও ওয়েভ। ওকে, তো তোমাকে বলছে নিচে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার। দেখো তো আমাদের এই যে 7টা রেঞ্জ ছিল, একদম বামে যে অবস্থিত তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম, আর সবচেয়ে ডানে যে অবস্থিত সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। তো নিচের বিকিরণগুলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার, দেখো তো আমাদের একদম সবচেয়ে নিচে কি আছে, গামা। তাহলে এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি, সবচেয়ে কম। ওকে, আচ্ছা তারপরে তোমাকে কি বলছে, ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস কিভাবে ব্যবহৃত হয়। ওকে, তো আমরা ইউরিয়ার সংকেত কি জানি, ইউরিয়া সংকেত ছিল কি, NH2CONH2। ইউরিয়া সংকেত কি ছিল, NH2CONH2, অ্যামোনিয়াম কার্বামেট। ওকে, তো এটা তৈরি করার জন্য আমরা কি ইউজ করতাম, অ্যামোনিয়া ইউজ করতাম আর কার্বন ডাইঅক্সাইড ইউজ করতাম। তো তোমার প্রাকৃতিক গ্যাসে কি আছে, নাইট্রোজেন আছে, ওইটা থেকে আমরা কি করব, ওইটাকে আমরা কি বানাবো, প্রথমে অ্যামোনিয়া বানাবো, অ্যামোনিয়াটা পরে এবার কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করে তাপ দিয়ে কি বানাবো, ইউরিয়া বানাবো। তাহলে ইউরিয়া সার তৈরিতে প্রাকৃতিক গ্যাস কিভাবে ব্যবহৃত হয়, ফর সিনথেসিস অফ অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া তৈরি করার জন্য ব্যবহার হয়। আচ্ছা, তারপর বলছে নিচের যৌগগুলোর মধ্যে কোনটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি বলতো, যার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে। নিউক্লিওফাইল মানে কি, যার নিউক্লিয়াসের প্রতি কি থাকে, আকর্ষণ থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ কার থাকে, যার যে পজিটিভ নাকি যে নেগেটিভ। নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে। নিউক্লিয়াস কি জিনিস, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ জিনিস, কারণ নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ জিনিস, তাহলে নিউক্লিয়াসকে যে আকর্ষণ করতেছে সে নিশ্চয়ই নেগেটিভ, মানে তার নিশ্চয়ই কি থাকবে, ইলেকট্রন বেশি থাকবে। তাহলে এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মধ্যে পানির কিন্তু কি আছে, ইলেকট্রন সংখ্যা বেশি আছে। আমরা জানি যে পানির লোন পেয়ার ইলেকট্রন আছে কয়টা আছে, 2 জোড়া। তাহলে যেহেতু তার ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই সে কি হিসেবে কাজ করতেছে, নিউক্লিওফাইল হিসেবে। কেন, কারণ নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে যার ইলেকট্রন বেশি থাকে। তাহলে পানির যেহেতু 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই এখানে কি হিসেবে কাজ করতেছে, নিউক্লিওফাইল হিসেবে। আচ্ছা, তারপর এখানে দেখতেছো
এখানে এআর দ্বারা মেবি অ্যারাইল মূলক বোঝাইছে, মানে বেনজিন, ঠিক আছে, কিছু একটা হবে, বেনজিন বা বেনজিনের জাতক। আর সিএইচও এটা কি অ্যালডিহাইড, ঠিক আছে। তো এইটাকে তুমি কি করছো, প্রথমে একটা বিকারক দিছো, বিকারক দিয়ে এটাকে আবার জলীয় দ্রবণে আদ্র বিশ্লেষণ করছে আর কি তৈরি করছে, ArCHOH COOH। আচ্ছা এখানে একটু তাকাই দেখো, অ্যারাইলটাকে একটু ইগনোর করো, তাহলে তোমার এখানে কার্বন কয়টা ছিল, মানে CHO অ্যারাইলটার মধ্যে যত সংখ্যক কার্বন থাকুক কোনো সমস্যা নাই, কারণ এই পাশেও অ্যারাইল গ্রুপটা আছে, এই পাশেও অ্যারাইল গ্রুপটা আছে, এটাকে আমি এখন ইগনোর করলাম। তাহলে এখানে CHO, এখানে কার্বন কয়টা আছে, এখন একটা। যখন আমাদের উৎপাদে একদম ফাইনাল উৎপাদে দেখতেছি তখন এখানে কার্বন কয়টা আছে, CH, এখানে আছে C, কার্বন হয়ে গেছে কয়টা, দুইটা, তার মানে কার্বক্সিলেশন হয়েছে, মানে কার্বন বাড়ছে। এখন বলো তো কার সাথে বিক্রিয়া করলে কার্বন বাড়ার চান্স আছে? আচ্ছা প্রথমত এই অ্যালডিহাইড যৌগটা CH3Cl এর সাথে কি কোনো রকম বিক্রিয়া করার চান্স আছে? না, ওর সাথে কোনো রকম বিক্রিয়া করার চান্স নাই, ঠিক আছে। অ্যালডিহাইড কখনোই তোমার হ্যালাইডের সাথে কখনো বিক্রিয়া করবে না, ঠিক আছে, বা অ্যালকাইল হ্যালাইডের সাথে কখনো বিক্রিয়া করবে না, কার্বনিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে না। সে বিক্রিয়া করার চান্স আছে এই যে RMGX এর সাথে অথবা HCN এর সাথে, মানে হাইড্রোজেন সায়ানাইড, অথবা এটার নাম কি জানি খেয়াল আসতেছে না, RMGX এর সাথে বিক্রিয়া করার চান্স আছে, ঠিক আছে। তো এখানে দেখো একমাত্র HCN এর সাথে বিক্রিয়া করলেই সে কি হইতেছে, তার কার্বন সংখ্যাটা বাড়তেছে, কারণ এখানে দেখো CHO এর মধ্যে কার্বন আছে কয়টা, একটা। তা আমাদের ফাইনাল উৎপাদে কার্বন বেড়ে কয়টা হয়ে গেছে, দুইটা, তার মানে সে বিক্রিয়া করছে যার সাথে সে কি করছে, কার্বন বাড়া দিছে। তাহলে এখানে বিক্রিয়া করে কার্বন বাড়ানোর একটাই চান্স আছে, কার সাথে বিক্রিয়া করছে, HCN এর সাথে, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমাকে কি বলাইছে 40 নাম্বার, আমাদের যে RMGX এর কথাটা বলতেছিলাম ওটা ছিল গ্রিগনাট বিকারক, ঠিক আছে। তো আমাদের এই যে অ্যালডিহাইড মূলকটা ছিল, এই অ্যালডিহাইড মূলকটার বিক্রিয়ক থেকে উৎপাদে কার্বন সংখ্যা একটা বাড়ি গেছে। তো এই অ্যালডিহাইড মূলকটা এটা বিক্রিয়া করার চান্স ছিল তোমার কিসের সাথে, গ্রিগনাট বিকারকের সাথে, নাহলে হাইড্রোজেন সায়ানাইডের সাথে। এটার সাথে কখনো বিক্রিয়া করবে না, এটার সাথে কখনো বিক্রিয়া করবে না। তো কার্বন সংখ্যা যেহেতু বাড়ছে, কার্বন সংখ্যা একমাত্র বাড়ার চান্স আছে কার সাথে বিক্রিয়া করলে, HCN এর সাথে বিক্রিয়া করলে, ওকে। আচ্ছা তারপরে তোমাকে কি বলেছে, CH3CH ডাবল বন্ড CH বন্ড CH2, ওকে, CH3, এটাকে তোমাকে কি বলাইছে, এটা তোমাকে বলাইছে যে এটার কয়টা স্টেরিও সমাণু আছে, ঠিক আছে। স্টেরিও সমাণু মানে কি বলতো, জ্যামিতিক সমাণু। তোমার এখানে দেওয়া আছে CH3, এখানে কি দেওয়া আছে CH3 CH CH CH3। তাহলে আমরা প্রথমে কার্বন গুলাকে দিই, কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে আছে C, এখানে আছে H, তারপর এখানে আছে CH3, এখানে আছে H, জিনিসটা কি সেম না? দেখো তো কি দেওয়া আছে, CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3। তাহলে প্রথমে কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, এটা একটা কার্বনে কি আছে, CH3 আছে আর একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে কি আছে, একটা CH3 একটা হাইড্রোজেন। তো দেখো আমরা জানতাম যে একই টাইপের যৌগগুলো একই দিকে থাকলে এটাকে আমরা বলি সিস সমাণু, আর যখন এইটা চলে যাবে এইখানে, মানে এরকম হয়ে যাবে, এখানে চলে আসবে হাইড্রোজেন, এখানে চলে আসবে মিথাইল, এখানে চলে আসবে মিথাইল, এখানে চলে আসবে হাইড্রোজেন। তাহলে একই টাইপের গ্রুপগুলো কি আছে, বিপরীত পাশে আছে, এটাকে আমরা কি বলতাম, ট্রান্স, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা সমাণু পাইতেছি, দুইটা সমাণু, সিস সমাণু আর ট্রান্স সমাণু, ওকে। আচ্ছা তারপরে তোমাকে কি বলছে, আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কি রূপে কাজ করে, জুইটার আয়ন রূপে কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু কমন একটা MCQ, জুইটার আয়ন রিলেটেড একটা প্রশ্ন প্রায় সময় আসে। আইসো ইলেকট্রিক পয়েন্টে অ্যামাইনো অ্যাসিড সমূহ কি রূপে কাজ করে, জুইটার আয়ন রূপে, ওকে। তো জুইটার আয়ন কিরকম হয়, তোমার ওইটার মধ্যে অ্যামোনিয়াম আয়ন থাকবে, NH3+ থাকবে, আর COO- থাকবে, ঠিক আছে। তো এখানে কোন অপশনটাতে আছে দেখো, NH3+ আর COO-, এটা থাকলে এটাকে আমরা বলতেছি জুইটার আয়ন। আচ্ছা তারপরে তোমাকে 42 নম্বর প্রশ্ন বলেছে 0.01 মোলার ঘনমাত্রার হাইড্রোনিয়াম আয়ন, মানে H+ আয়নও বলা যায় অথবা H3O+ বলা যায়, মানে হাইড্রোনিয়াম মানে H3O+, তবে এটা H+ এর মতোই কাজ করে। তো তোমাকে বলছে যে POH-টা কত, তাহলে তোমার এখানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া যে কথা, H+ এর ঘনমাত্রা দেওয়া কিন্তু কি কথা, সেম কথা। তো তোমাকে H+ এর ঘনমাত্রা কত দিচ্ছে, 0.01, এটাকে আমরা কি বলতে পারি, tan ইনভার্স 2। তাহলে আমাদের প্রথমে pH বের করা লাগবে, pH এর সূত্র কি ছিল, -log of H+, তাহলে -log of tan ইনভার্স কত, 2। তাহলে এখান থেকে আলটিমেটলি -2টা যখন সামনে চলে আসবে, এখানে যে মাইনাসটা আছে এটা কি হয়ে যাবে, +2, আর log 10 এর ভ্যালু কত আসে, 1। তাহলে আমাদের pH-টা হইতেছে কত, 2। আর pH যদি 2 হয় তাহলে POH-টা কত হবে বলো তো, 12, কারণ আমরা জানি যে pH আর POH এর যোগফল সব সময় কত হবে, 14, ওকে। তাহলে আমাদের 0.01 মোলার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়নের pH কত হবে, POH-টা কত হবে, 12। আচ্ছা তারপর তোমাকে বলেছে পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় X কণাটা কি, তোমাকে এখানে দেওয়া আছে বেরিলিয়াম, এখানে কার্বন আর এখানে একটা নিউট্রন আছে। আমি একটু বিক্রিয়াটা লিখি, আমাদের আছে কে 9 বেরিলিয়াম 4, এখানে একটা X আছে, 12C6 +1 N0, ওকে। তো এখানে দেখো তোমার যদি এই পাশটাতে দেখো, এই পাশে টোটাল ভর আছে কত, দেখো তো 12 আর 1 কত, 13, টোটাল ভর আছে 13, আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত আছে, 6, আর এই পাশে টোটাল ভর আছে কত, 9,
আর পারমাণবিক সংখ্যা কত আছে 4। এখানে কিন্তু এক্স এমন একটা কিছু একটা আছে, তো আমরা এক্সটা নর্মালি কি হয় আলফা হয় নাইলে বিটা হয় নাইলে গামা হয়। আমরা আলফার সংকেতটা কি জানতাম, আলফার সংকেতটা জানতাম হিলিয়াম হবে, উপরে থাকে 4 নিচে থাকে কত 2। তো এই সাইড আর এই সাইড সবসময় ভর সংখ্যা প্রোটন সংখ্যা সবকিছু দিয়ে কি হয়ে যাবে ব্যালেন্স। তো দেখো যদি এখানে কি থাকে, এখানে যদি আলফা হিসেবে মানে আলফাটা থাকে তার মানে 4He2 থাকে, তাহলে দেখো 9 আর 4 যোগ করলে কিন্তু 13 ব্যালেন্স হয়, 4 আর 2 যোগ করলে কত 6 ব্যালেন্স হয়, ঠিক আছে। তো আমাদের এখানে তার মানে এক্সট্রা গ্রুপটা কি আসলে এটা আসলে একটা আলফা পার্টিকেল, ওকে। আচ্ছা, তারপরে বলছে তাপমাত্রা বৃদ্ধি করলে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদনটা কিভাবে প্রভাবিত হবে। তো N2H2 বিক্রিয়া করে কি তৈরি করছে অ্যামোনিয়া, আর ডেল এইচ এর মানটা এসে কি নেগেটিভ। ডেল এর মান যদি নেগেটিভ হয় তাহলে এটা কি বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। N2 আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে 2 মোল অ্যামোনিয়া তৈরি করতেছে। ডেল এইচ এর মানটা কি দিয়েছে নেগেটিভ, ঠিক আছে। এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা ডেল এইচটাকে যদি আমরা বিক্রিয়ায় লিখতে চাই তাহলে আমার এখানে কি লেখা লাগবে, কি আকারে লেখা লাগবে, তাপ আকারে, ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করার সময় কি তৈরি করবে, তাপ তৈরি করবে, ঠিক আছে না। এখানে ডেল এইচটা নেগেটিভ, এটাকে যদি আমরা বিক্রিয়া লিখি তাহলে তখন কি লেখা লাগবে পজিটিভ। তো তোমাকে এখন প্রশ্নে কি বলা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। তো তাপমাত্রা বৃদ্ধি করা মানে কি তাপের জায়গায় কোনটা, এটা না, এটাকে তুমি কি করছো বৃদ্ধি করছো। এটাকে যদি তুমি বেশি করো, তো আমরা জানি যে নর্মালি যে দিকটা বেশি হয়, বেশি থেকে সবসময় কোন দিকে ফ্লো হয়, কমের দিকে। তো তাপ আমরা কি করছি বাড়াই দিছি, তাপ যদি বাড়াই দিই তাহলে বিক্রিয়াটা কি হয়ে যাবে বাম দিকে শিফট হবে, তার মানে কি হয়ে যাবে এই অ্যামোনিয়ার উৎপাদনটা কি হয়ে যাবে কমে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো, আমি যদি তাপ বাড়াই দিই, তাপ বা তাপমাত্রা এটার পজিশন হচ্ছে ডান দিকে, তো আমরা জানি যে সবসময় বেশি থেকে কি হয়ে যায় কমের দিকে যায়, তাহলে এটা বিক্রিয়াটা শিফট হবে কোন দিকে, বা সাম্যাবস্থা কোন দিকে শিফট হবে বাম দিকে। আর বাম দিকে শিফট হলে অ্যামোনিয়াটা কি হয়ে যাবে, অ্যামোনিয়া তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, আর অ্যামোনিয়াটা তখন ভাঙা শুরু হবে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার উৎপাদনটা তখন কি হয়ে যাবে কমে যাবে, তাহলে ডিক্রিজ হইতেছে, ওকে। তারপরে তোমাকে বলছে নিচে কোনটা ফরমালিন, আমরা জানি যে ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলে ফরমালিন বলে, ওকে। আচ্ছা, যে শর্করা ফেলিং দ্রবণ এবং টলেন বিকারককে বিজারিত করতে পারে না, আমরা জানি যে সুক্রোজ, ঠিক আছে। যে শর্করাটা তোমার কি করতে পারে না ফেলিং দ্রবণ এবং টলেন বিকারককে কি করতে পারে না বিজারিত করতে পারে না, এটা হচ্ছে কি সুক্রোজ। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন তোমাকে বলেছে কপার সালফেটের 1 ফ্যারাডে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে, ওকে। তো আমরা ফ্যারাডের একটা সূত্র পড়ছিলাম, W = কি ছিল M/NF/IT। তো তুমি এখন কি করতেছো, কপার সালফেটের মধ্যে কি করতেছো বিদ্যুৎ পরিবহন করতেছো, কতটুকু বিদ্যুৎ পরিবহন করতেছো 1 ফ্যারাডে। তো তোমার কাছে জিজ্ঞেস করছে কত মোল। আচ্ছা, মোল সংখ্যাটা আমি এখন কেমনে আনবো বলো তো, আমরা মোলের একটা সূত্র পড়ছিলাম W/M। আচ্ছা, এইখানের N আর এখানের N কিন্তু আলাদা। এখানে N মানে হচ্ছে এইখানের Nটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, প্রবাহিত ইলেকট্রন সংখ্যা, প্রবাহিত ইলেকট্রন সংখ্যা, মানে পরিচয়টা একটু একই হয়ে গেছে কিন্তু আসলে মিন করতেছে আলাদা। আর এখানের Nটা হচ্ছে মোল সংখ্যা। তো আমরা এখানে কি করলাম, মোল সংখ্যার সূত্র কি জানি W/M, ঠিক আছে। তো আমি কি করলাম W-টাকে এই পাশে রাখলাম, M-টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে W বাই কি হয়ে গেল M, আর ওই পাশে থেকে 1/NF। আর আইটিটা আসলে কি বোঝায়, আইটিটা আসলে বোঝাচ্ছে চার সংখ্যা। আমরা এই আইটিটা কোথা থেকে পাইছিলাম, কিউ থেকে। আইটি দ্বারা কি বোঝাচ্ছে চার সংখ্যা। আচ্ছা, কপার সালফেটের ক্ষেত্রে আমরা জানি যে কপার থেকে সবসময় কি তৈরি হবে কপার 2+, তার মানে এখানে কয় মোল ইলেকট্রন প্রবাহিত হইতেছে 2 মোল। তাহলে আমরা N এর জায়গায় কত ইউজ করতে পারি 2। F হইছে ফ্যারাডের ধ্রুবক, আর তোমাকে এখন প্রশ্নে বলে দিছে কতটুকু চার্জ বা বিদ্যুৎ পরিবহন হইছে 1 ফ্যারাডে। তাহলে আমরা কিউ এর জায়গায় কত ইউজ করব 1 ফ্যারাডে। তাহলে ফ্যারাডে কি হলো কাটা, আর এই পাশে আছে কত মোল সংখ্যা, তাহলে মোল সমান 1/2, এটাকে আমরা কি বলতে পারি 0.5, ঠিক আছে। তাহলে কত মোল জমা হবে 0.5 মোল অ্যাট অ্যানোড, সরি এই 0.5 মোল অ্যাট ক্যাথোড। কারণ আমরা জানি যে অ্যানোডে সবসময় কি হয় ক্ষয় হয়, তো তোমার বলছে কি হবে জমা হবে, জমাটা কোথায় হয় ক্যাথোডে হয়, ঠিক আছে। তাহলে 0.5 মোল অ্যাট ক্যাথোড, ওকে। আচ্ছা, 48 নাম্বার কি নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, ওকে। তো এখানে তোমাকে 4টা বিক্রিয়া দেওয়া আছে, তোমাকে সবগুলো বিক্রিয়া টেস্ট করে নরমালি তুমি কি করতে পারো যদি এখানে দেখো যে অধক্ষেপণ বিক্রিয়া আছে, অধক্ষেপণ বিক্রিয়া থাকলে ওইটাই হবে কি জারণ বিজারণ বিক্রিয়া হবে না। কারণ আমরা জানি যে অধক্ষেপণ বিক্রিয়া কি হয় না কোনো রকম জারণ বিজারণ বিক্রিয়া হয় না। কিন্তু যেহেতু এটা এখানে কোনো রকম অধক্ষেপণ বিক্রিয়ার ব্যাপার নাই, তাহলে তোমাকে কি করতে হবে জারণ মান টেস্ট করতে হবে। তো আমাদের প্রথম বিক্রিয়াটা যদি একটু তাকাই দেখো H2O2, এখান থেকে কি তো রয়েছে H2O প্লাস কি O2। তো তুমি একটু তাকাই দেখো এখানে অক্সিজেনের জারণ মান কত ছিল -1। কেমনে বুঝছি, কারণ এটা একটা কি হাইড্রোজেন পার অক্সাইড। আমরা জানি যে অক্সিজেনের 3টা জারণ মান আছে, নরমাল অক্সিজেনের -2, পার অক্সাইডের -1, আর সুপার অক্সাইডের কত -1/2, ঠিক আছে। আর এখানে হয়ে গেছে অক্সিজেনের জারণ মান কত 0, -1 থেকে কি 0 হয়েছে, তার মানে জারণ মান বাড়ছে। এটা কি বিক্রিয়া, এটা একটা জারণ বিক্রিয়া, তার মানে এখানে জারণ বিজারণ বিক্রিয়া আছে। যদি আমরা সিটার দিকে তাকাই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে এটা কি তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড আর কি তৈরি করে
কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এখানে দেখো এখানে ক্যালসিয়ামের জারণ মান +2, এখানেও ক্যালসিয়ামের জারণ মান কত +2, এখানে কার্বনের জারণ মান বের করে দেখো +4 আসবে, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের জারণ মান কত আসতেছে 4, অক্সিজেনের জারণ মান এখানে -2, এখানে অক্সিজেনের গুলো জারণ মান কত -2। দেখো জারণ মান কিন্তু কি আছে অপরিবর্তিত, তার মানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিতে হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এটা কি নয়, জারণ বিজারণ বিক্রিয়া নয়। আচ্ছা, তারপরে তোমাকে 49 নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে নিচের কোনটা 2% W/V যৌগগুলোর স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি। আচ্ছা, স্ফুটনাঙ্ক মান সবচেয়ে বেশি কার হয়, আয়নিক যৌগের নাকি সমযোজী যৌগের? আমরা জানি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কি সমযোজী যৌগ থেকে কি হয়, সবসময় বেশি হয়। আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা সমযোজী থেকে সবচেয়ে বেশি হয়। তো এখন এখানে তোমার আছে কে, সোডিয়াম আছে। আমরা যদি ক্যাটায়নগুলোর কথা চিন্তা করি, সোডিয়াম, পটাশিয়াম আর রুবেডিয়াম, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, আর কি আছে, রুবেডিয়াম আছে। এখানেও সোডিয়াম আছে, তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সোডিয়াম, পটাশিয়াম আর কি রুবেডিয়াম। তো আমরা তো ফাজারের নীতি অনুসারে পড়ছি যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার পোলার আয়ন তত বেশি হবে, আর পোলার আয়ন যত বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য কি হবে, তত বেশি হবে। তো এই যৌগ গ্রুপগুলোর মধ্যে তুমি যদি একটু তাকাও, তাহলে সবচেয়ে বেশি ক্যাটায়নের আকার ছোট কার, সোডিয়াম, তাহলে তার পোলার আয়ন হচ্ছে কি সবচেয়ে বেশি। তার পোলার আয়ন যদি বেশি হয় তাহলে তার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি, ঠিক আছে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি বলতো, সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হচ্ছে স্যার সোডিয়ামে, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবেডিয়াম। তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার সবচেয়ে বেশি, আয়নিক বৈশিষ্ট্য হলে এটা উল্টি যাবে, তাহলে আয়নিক বৈশিষ্ট্য বলে রুবেডিয়ামের আয়নিক বৈশিষ্ট্যটা পটাশিয়াম থেকে বেশি, পটাশিয়ামেরটা কার থেকে বেশি, সোডিয়াম থেকে। আর যেটা আয়নিক হয় তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবসময় কি হয়, বেশি হয়। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা, RbCl। ওকে, আচ্ছা, নিচের কোনটা চার্লসের সূত্রের সাথে সম্মতিপূর্ণ? তো আমরা জানি যে চার্লসের সূত্রটা কি ছিল, আয়তন তাপমাত্রা কি ছিল, সমানুপাতিক, ঠিক আছে। নির্দিষ্ট চাপে, হ্যাঁ, নির্দিষ্ট চাপে আয়তন তাপমাত্রা কি ছিল, সমানুপাতিক। তো আমরা যদি গ্রাফটা আঁকতাম VT, তাহলে এটা কি ছিল, একটা মূল বিন্দুগামী রেখা ছিল, ঠিক আছে। তাহলে V আর T এর গ্রাফটা এসে কি মূল বিন্দুগামী সরল রেখা। ওকে, আচ্ছা, দেন আমাকে পরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন আমাকে কি বলা হয়েছে, ম্যাক্সওয়েলের অণুর, এখানে একটু দেখো, তোমাকে বলেছে ম্যাক্সওয়েলের অণুর গতির বিবরণের ক্ষেত্রে কোনটা সঠিক নয়। তো আমরা তো জানি যে ম্যাক্সওয়েলে কি করছিল, অণুগুলোর গতি সম্পর্কিত অনেকগুলো তথ্য বা নীতি দিছিল। তো দেখো, মোস্ট প্রবাবল স্পিড ইজ দ্য স্পিড অফ অল দ্য মলিকিউলস, ঠিক আছে। মোস্ট প্রবাবল স্পিড কি মানে কি, সম্ভাব্য বেগ, ঠিক আছে। সর্বোচ্চ সম্ভাব্য বেগটা কি, সব বেশিরভাগ মলিকিউলগুলোর বেগ। এটা কি মানে সঠিক হবে নাকি সঠিক হবে না? অবশ্যই হবে, কারণ উনি বলছিল যে কি তোমার এখানে যতগুলো গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতেছে এগুলোর প্রত্যেকটার বেগ কিন্তু আলাদা, কিন্তু যে সম্ভাব্য বেগটা বলবো এটা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অণুগুলোর কি বেগ। আচ্ছা, মোস্ট প্রবাবল স্পিড ডিক্রিজেস অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস, এটার মানে কি, তোমার সম্ভাব্য বেগটা কি ডিক্রিজ হয় বা কমে যায় টেম্পারেচার ইনক্রিজ করলে। আমরা জানি যে তাপমাত্রা বাড়াই দিলে অণুগুলো ছোটাছুটি বাড়িয়ে যায়, তাহলে তখন তার বেগটা কি ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে? অবশ্যই ইনক্রিজ হবে। তার মানে এই উক্তিটা কিন্তু কি নয়, সঠিক নয়। তাহলে আমাদের বি নাম্বার অপশনটাই কি নয়, সঠিক নয়। ওকে, আচ্ছা, তারপরে তোমাকে কি বলেছে, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ হইতেছে কি। আমরা যখন তাহলে প্রথমত আমাদের হাইড্রোজেন ব্রোমাইডটা লেখা লাগবে, হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে কি ছিল, HBr, তার প্রোপিনের সঙ্গে কি ছিল, CH3CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। প্রোপিনের কারণে কার্বন 3টা আর দ্বিবন্ধন। তো এটা যখন বিক্রিয়া করবে তখন আমরা জানি যে কি হবে, এটা কি মার্কনিকভ নীতি, ঠিক আছে। তো তেলা মাথায় তেল দাও, মানে যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে যে হাইড্রোজেনটা যুক্ত হবে, তো এই পাই বন্ধনটা তখন কি যাবে, ভাঙি যাবে। এখানে একটা হাইড্রোজেন আসে যুক্ত হইলে CH2টা হয়ে যাবে CH3, আর এইখানে যুক্ত হবে কে, ব্রোমিন। তাহলে আমাদের মেইন উৎপাদটা হইতেছে কে, CH3 CHBr CH3। এটাকে আমরা বলতে পারি কি, 2 ব্রোমোপ্রোপেন। দেখো 1 2 3, এটাকে আমরা বলতে পারি 2 ব্রোমোপ্রোপেন। ওকে, এটা আমাদের কয় নাম্বার অপশনে আছে, এটা আমাদের আছে, আমি একটু এখানে এইভাবে বোর্ডে লিখি, এটা আমাদের অপশনে কোনটাতে আছে, 2 ব্রোমোপ্রোপেন। আচ্ছা, তারপর বলো নিচের বিক্রিয়া সমতাকৃত বিক্রিয়া সহগগুলোর মান বের করো। এখানে কি বিক্রিয়া করছে, অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করছে আর পানি তৈরি করছে। অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর কি তৈরি করলো, পানি। আচ্ছা, এখন সমতা করব। সমতা করলে আমরা এখানে দেখতেছি নাইট্রোজেন কয়টা, একটা, এখানে নাইট্রোজেন কয়টা, একটা, মিলছে। এখানে হাইড্রোজেন কয়টা, 3টা, এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, মিলে নাই। তাহলে আমার এখানে কি করা লাগবে বলতো, এখানে 2 দিয়ে গুণ করা লাগবে, আর এখানে কত দিয়ে গুণ করা লাগবে, মিলাইতে হলে 3 দিয়ে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু যদি দেখি এখানে নাইট্রোজেন কয়টা হয়ে গেছে, 2টা, তাহলে এখানে নাইট্রোজেনটা কি কি করা লাগবে, 2টা করা লাগবে। আচ্ছা, এবার অক্সিজেন হিসাব করি, এখানে অক্সিজেন কয়টা আছে, 3টা, এখানে কয়টা আছে, 2টা, তাহলে কয়টা হয়ে গেছে, 5টা। এখানে 2টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, তাহলে টোটাল কয়টা হয়ে গেছে, 5টা। আর এখানে কয়টা আছে, 2টা। তাহলে আমার যদি 5টা বানাইতে হয় তাহলে কি দেওয়া লাগবে, 5/2, বুঝছো।
এইদিকে কয়টা অক্সিজেন ছিল 5টা, এখানে আমার 5টা অক্সিজেন বানাইতে হবে, কিন্তু এখানে অক্সিজেন কয়টা ছিল 2টা, 2 এর সাথে কি গুণ করলে 5 হয় বলতো, 2 এর সাথে 5/2 গুণ করলে কি হয় 5, তাহলে কাটাকাটি করলে কি আসে 5। তো এখন আমরা যদি এখানে যেহেতু ভগ্নাংশ আসছে বা নিচে একটা 2 আসছে, তাহলে আমরা 2 দিয়ে পুরো বিক্রিয়াটাকে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 4NH3, এটা হয়ে যাবে 5/2 থেকে হয়ে যাবে 5O2, এটা হয়ে যাবে 4NO, আর এটা হয়ে যাবে 6H2O। তাহলে এবার তুমি নাম্বারগুলো দেখো, 4 5 4 6, 4 5 4 6 কোন অপশনে আছে, ডি নাম্বার অপশনে। আচ্ছা, বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে পাতলা সালফিউরিক অ্যাসিড যোগ করলে সাদা অধক্ষেপ তৈরি হয়, এটা কোন বিক্রিয়ার সমতা? তো আমরা জানি যে বেরিয়াম ক্লোরাইড হচ্ছে কি BaCl3, এটাকে যখন তুমি BaCl2, এটাকে যখন তুমি জলীয় দ্রবণে দিবা তখন সেটা কিন্তু আর বেরিয়াম ক্লোরাইড থাকবে না, এটা তৈরি করবে বেরিয়াম আয়ন, আর কি তৈরি করবে Cl- আয়ন, ঠিক আছে। আর যখন তুমি সালফিউরিক অ্যাসিড যোগ করবে এটার মধ্যে কি আছে, সালফেট আয়ন, তো সালফেটটা বেরিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, বেরিয়াম সালফেট। আর বেরিয়াম সালফেট কিন্তু পানিতে অদ্রবণীয়, মানে এটা অধক্ষেপণ আকারে পড়ে থাকে, তাহলে বেরিয়াম আয়নটা সালফেট আয়নের সাথে কি তৈরি করতেছে, বেরিয়াম সালফেট। ওকে, কোন সিলভার হ্যালাইডটা ক্রিম বর্ণের কঠিন পদার্থ সূর্যালোকে কালচে হয় এবং অ্যামোনিয়া দ্রবণে কি হয়, দ্রবীভূত হয়? এটা হচ্ছে সিলভার ব্রোমাইড, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিম টাইপের বর্ণ, সূর্যালোকে কি হয়ে যাবে, কালচে, আর ঘন অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয়। এটা আমার নিজেরও মুখস্থ ছিল না। তোমাকে এখানে কি বলেছে দেখো তো, A থেকে 2B বিক্রিয়া করে কি তৈরি করতেছে, D। তো তোমাকে বলেছে বিক্রিয়ার হার কত বলা হয়েছে, K সমান সমান রেট সমান সমান কি বলা হয়েছে, K ইন্টু A এর ঘনমাত্রা B এর ঘনমাত্রা। তো তোমাকে বলা হয়েছে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার কতটুকু বৃদ্ধি পাবে, তাহলে উভয় বিক্রিয়ার হার কি করছো, দ্বিগুণ করছো। দ্যাট মিনস তুমি উভয় বিক্রিয়ার ঘনমাত্রা দ্বিগুণ করছো, তার মানে এটাকে তুমি কি করছো, ঘনমাত্রা দ্বিগুণ করে 2A, বিটাকে তুমি ঘনমাত্রা দ্বিগুণ করে কি করে ফেলছো, 2B। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে রেট কয় গুণ হয়ে গেছে, দেখো তো এখন 2 আর 2 গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, 4 KAB। দেখো তো আগের ঘনমাত্রা ছিল এটা না, এখন আগের ঘনমাত্রা হয়ে গেছে কত গুণ, 4 গুণ, তার মানে আমরা বলতে পারি কয় গুণ হয়ে যাবে, 4 গুণ। ওকে, আচ্ছা এবার 57 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলেছে, 14 6C দেওয়া আছে, 14 6C, আর এটা দেওয়া আছে কি 1608। তো তোমাকে বলো যে এরা পরস্পরের কি, এই দুইটা পরস্পরের কি। তো আমরা যদি এখানে তাকাই, এখানে নিউট্রন কয়টা আছে, নিউট্রন সংখ্যা কেমনে বের করবো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা কি করবো, বাদ দিব, তাহলে 14 থেকে 8 6 গেলে কত থাকে 8। অক্সিজেনের যদি জায়গায় দেখি, আর 16 থেকে 8 চলে গেলে কত থাকে 8। তার মানে নিউট্রন সংখ্যা সমান হয় কখন, যখন আইসোটোন হয়, ঠিক আছে। তাহলে এটা কি, আইসোটোন। আচ্ছা, তারপরে নিচের কোন যৌগটা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় বর্ণ প্রদর্শন করবে, উভয় ধর্ম প্রদর্শন করবে, এটা হচ্ছে কি টলুইন, ঠিক আছে। টলুইনটা কি করে, একই সাথে ও টলুইনের সংকেতটা মনে আছে, এই যে এরকম CH3, দেখো তার এই পার্টটা অ্যালিফেটিক পার্ট আর এই পার্টটা অ্যারোমেটিক পার্ট, মানে এটা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম কি করে, প্রদর্শন করে। আচ্ছা, একটা অনুবন্ধী দ্রবণের লঘু বাষ্পচাপ যার সাথে সরাসরি সমানুপাতিক তা হলো, তা আমরা জানি যে কি, আংশিক চাপ অথবা বাষ্পচাপের সূত্র পড়ছিলাম, আংশিক চাপ সমান সমান কি ছিল, মোট চাপ ইন্টু কি, মোল ভগ্নাংশ। তাহলে এই আংশিক চাপটা কি, মোল ভগ্নাংশের কি সমানুপাতিক। তোমাকে বলছে একটা অনুদ্বায়ী দ্রবণে লঘু দ্রবণের বাষ্পচাপ যার সাথে সমানুপাতিক, এটা হচ্ছে কি মোল ফ্র্যাকশনের সাথে কি সমানুপাতিক। ওকে, আচ্ছা এরপরে 60 নাম্বার প্রশ্ন তোমাকে কি বলেছে, নিচের কোন অ্যাসিডটার pKa এর মান সবচেয়ে বেশি, ঠিক আছে। তো মনে রাখবা যে অ্যাসিডটা সবচেয়ে বেশি তীব্র তার Ka এর মান সবচেয়ে বেশি এবং তার pKa এর মানটাও কি হবে, সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। যে অ্যাসিডটা বেশি তীব্র তার কি হবে, Ka মানে হচ্ছে বিয়োজন ধ্রুবক, তার বিয়োজন ধ্রুবকের মানটাও তার বেশি এবং তার pKa এটার মানও কি হবে, তার বেশি হবে। ওকে, তো তোমাকে এখানে কি দেওয়া আছে, অনেকগুলো অ্যাসিড দেওয়া আছে, একটা CH3COOH, একটা Cl2CHCOOH, একটা দেওয়া আছে ClCH2COOH, আর একটা দেওয়া আছে কি C6H5COOH। তো মনে রাখবা কার্বন সংখ্যা যার বেশি ওই অ্যাসিডটার তীব্রতা কি হবে, তত কম। তো এখানে দেখো কার্বন সংখ্যা আছে টোটাল 60টা, তাহলে এটার তীব্রতা কি হবে, সবচেয়ে কম। তো তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার চান্স আছে এখানে, কারণ এখানে সবগুলোতে কি আছে, কার্বন কয়টা করে আছে, 2টা করে। আচ্ছা, এবার হচ্ছে কি, তুমি দেখবা যে কার্বন সংখ্যা যখন সমান হবে তখন এখানে দেখবা যে কোনো নেগেটিভ গ্রুপ আছে কিনা, যেখানে নেগেটিভ গ্রুপ থাকবে সেখানে অ্যাসিডের তীব্রতা কি হবে, বেশি হবে। যেমন এখানে নেগেটিভ গ্রুপ হিসেবে কি আছে, ক্লোরিন কয়টা আছে, 2টা, আর এখানে ক্লোরিন কয়টা আছে, 1টা, আর এখানে ক্লোরিন কিন্তু নাই। তার মানে এই 3 জনের মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা, এটা, কারণ এখানে কোনো রকম নেগেটিভ গ্রুপ নাই। নেগেটিভ গ্রুপ থাকলে তীব্রতা কি হয়ে যাবে, বাড়ে। তাহলে এটার থেকে এটার তীব্রতা বেশি, আবার এটার থেকে এটার তীব্রতা বেশি, তাহলে মানে কি pK এর মান সবচেয়ে বেশি কোথায়, এই Cl2CHCOOH এর মধ্যে, বুঝছো। তো আশা করি আমরা বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। ফেসবুক গ্রুপ পেজ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, আর ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবা, ঠিক আছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওকে।